নমস্কার। কথা মতো আবার আমরা ফিরে এসেছি মন্থনের আজকের এই পর্ব নিয়ে। এই পর্বে আজ আমাদের সাথে আছেন আবার আগের দিনের কর্নেল রবীন দাস, ভারতবর্ষের আমাদের দেশের এক বীর সন্তান। স্যার, আমরা যেমন কথা দিয়েছিলাম যে আজকের দিনে আমরা এপিসোডে শুনেছিলাম বাংলাদেশ যুদ্ধের কথা, কার্গিল যুদ্ধ নিয়ে আজকে শুনবো বলে কথা দিয়েছিলাম, আপনাদেরকে কথা শোনাবো, জানাবো। তাই আপনার কাছে আজ আমরা জানতে চাইব কার্গিল যুদ্ধের ব্যাপারে। দেখুন, আমি কার্গিল যুদ্ধতে ছিলাম, তো আমার যেটা অভিজ্ঞতা, যে আমি যেটা জেনেছি, আমার ব্যক্তিগত ধারণা, কিন্তু এটা কোনো আর্মির ইমপ্রেশন নয়, আমার ব্যক্তিগত কথা। ওটাতে কতগুলো আমাদের ইন্ডিয়ার ভুল হয়েছে, কতগুলো পলিসি আমরা ভুল নিয়েছি, আমরা টাইমলি অ্যাকশন নেইনি, তাই আমাদেরকে অনেক ক্ষতি চুকাতে হয়েছে। এই যে আপনারা হয়তো জানবেন যে ক্যাপ্টেন সৌরভ কালিয়া যে প্রথম ভিকটিম হলো, ওকে একটা পেট্রোলিং 15 জন লোক দিয়ে ওকে বলা হলো তুমি পেট্রোলিং করে দেখে এসো অবস্থা, সিচুয়েশন কীরকম। তখন ওই কালিয়া যখন গেল প্রায় 10 কিলোমিটার যাওয়ার পরে, ও দেখলো হয়তো আজাদ কাশ্মীরের ছেলেগুলো ওই পশু চড়াচ্ছে ওখানে। তো ওদেরকে জিজ্ঞেস করলো, ভাই ওদিকে কী চলছে? আরে वहाँ तो घमासान तैयारी चल रहा है लड़ाई का, वो लोग लड़ाई करेगा आपसे, छोड़ेगा नहीं। তখন একটা ইন্ডিকেশন পেয়ে ও খবরটা নিচে পাঠালো যে আমি একজন পশুচারণ ছেলে 2-4 জনের সাথে কথা হয়েছে, ওরা যেটা বললো যে ওরা ডিগিং করে প্রস্তুতি, এমিনিশন কালেক্ট করে ওখানে রেখে সব প্রস্তুতি করছে, ওরা মন বেঁধে নিয়েছে যে ওরা যুদ্ধ করবেই। তো সেই খবরটা কালিয়া পাঠিয়ে দিল। তারপর ওকে বললো না, আরও একটু এগিয়ে যাও, কী হচ্ছে না হচ্ছে নিজে দেখে আসো। ওই যখন নিজে দেখতে গেল তখন ওকে ধরে পেল পাকিস্তান আর্মি, 15 জনকে কাতাল করলো। আর সৌরভ কালিয়ার দেহটা শুনলে আপনাদের দুঃখ হবে যে একেবারে অংশ অংশ করে কেটে দিল, যেভাবে পাঠার মাংস কাটা হয় সেভাবে কেটে দিল, ওর ফিরত আসতে পারল না। এভাবে যে কত শহীদ হয়ে গেছেন আমাদের দেশের জন্য। ওকে, তো ওই 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 ছেলেটির খবর আমরা যদি তখন জেগে যেতাম, আমরা যদি ওটাতে অ্যাকশন নিতাম, তবে হয়তো আমাদের এত লোক মারা যেত না। আর তারপর যখন আমরা জাগলাম তখন ওরা হলো কি, ওরা সবাই পাহাড়ের ওপরে এসে গেছে, কামাখ্যা মন্দিরের ওপরে এসে গেছে, আমরা নিচে বসে আছি। যুদ্ধক্ষেত্রে কিন্তু এটার সাংঘাতিক অসুবিধে, ওরা ওপর থেকে পটশট নেবে আর আমরা নিচে, আমাদের করার কিছু নেই। দ্বিতীয়ত হলো, এটা কঠিন পাহাড়ের উপরে উঠতে হবে, কোনো রাস্তা নেই, ঘাট নেই, কিছু নেই। সেটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ হলো, পাকিস্তানের অ্যাডভান্টেজ হলো ওরা সব পাহাড়ের উপরে বসে আছে। তাই এই যে কার্গিল ওয়ারে 2-3টা জায়গার আপনারা নাম শুনেছেন, সেই জায়গাগুলো তো একেবারে সবচেয়ে ঘোরতর যুদ্ধ হয়েছে, আমাদের লোক উপরে উঠেছে। যে টাইগার হিল বলে একটি জায়গা আছে, সেখানে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে। সেকেন্ড রাজ রাইফেল ছিল সেখানে, ওদের জওয়ানরা, অফিসাররা সবাই উঠে গেছে, মারাও গেছে, কিন্তু ওরা উঠে গেছে। প্রথম পোস্ট ওরা, এই টাইগার পোস্টটা ওরা প্রথম ক্যাপচার করলো। তারপর বাকি দিক থেকে ওরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে আমরা কিন্তু যতটুকু পাকিস্তানে ঢুকে এসেছিল সেটা আমরা ওদের থেকে পুশব্যাক করে পাঠিয়ে দিয়েছি। আমরা আমাদের টেরিটরি 100% আমরা বাঁচিয়ে রেখেছি, সেভ করতে পেরেছি। কিন্তু এটা দুঃখের ব্যাপার যে এই ভুল চাল, সময় মতো অ্যাকশন না নেওয়াতে আমাদের অনেক লোক, অনেক ইয়াং অফিসার মারা গেল। এই যে জিন্তু গগৈ, আসামের ছেলে, ও তো এই যুদ্ধেই মারা গেল। এই খাসি ছেলে ছিল, ও মারা গেল। অনেক ইয়াং অফিসার, তখনকার নিয়ম ছিল যে ইয়াং অফিসারদেরকে ব্যাটেল ইনোকুলেশন করাও, মানে যুদ্ধে পাঠাও, ওরা দেখুক কী হয় না হয়। কিন্তু আমাদের ডিসঅ্যাডভান্টেজ ছিল, 80% ডিসঅ্যাডভান্টেজ আমার, 20% অ্যাডভান্টেজ আমাদের। তো সেসব ক্ষেত্রে তো জেনে শুনেই মৃত্যু। যাই হোক, এই করিডোরেও আমরা কিন্তু 1 ইঞ্চি টেরিটরি হারাইনি। আর দেখুন, এয়ারফোর্সের আমার বন্ধু ছিল, ও আমাকে যা বলেছে, দেখুন আমাদেরকে বলা হয়েছে যে তোমরা কোনো পক্ষেই বর্ডার ক্রস করে ওইদিকে ভেতরে যাবে না। এখন হচ্ছে কি, এয়ারফোর্সে যখন আকাশে যায় তখন ওরা পাকিস্তানের উপর যদি বম্বিং করতে হয় তো বর্ডার ক্রস করেই উপরে যাবে, তারপর রিভার্স করে ইন্ডিয়াতে ফেরত আসবে। কিন্তু সেই অধিকারটা বিজেপি গভর্নমেন্ট দিল না তখন।
আটকাতে অনেক পাইলট মারা গেছে, অনেক প্লেনের ক্ষতি হয়েছে, কিন্তু সেটা খুব একটা পাবলিসিটি হয়নি। যাই হোক, আলটিমেটলি আমার ক্ষয়ক্ষতি এটি আমাদের দেশের তরফে, আমাদের সেনাবাহিনীর পক্ষে হয়েছে সেই ক্ষয়ক্ষতি, তাই তো? আগে কিন্তু তার সেই ঘোষণাটা করা হয়নি। নাই, এখন আমরা বলি যে কার্গিল ওয়ার আমরা জিতেছি, হ্যাঁ, কিন্তু যখন মুশাররফ এসেছিল ইন্ডিয়াতে, আগ্রাতে বসেও বলেছিল যে না, কার্গিল ওয়ার তো আমরা জিতেছি। আচ্ছা, যাই হোক, সেটা এই কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সি না নিয়ে আমি যেটা দেখেছি অন গ্রাউন্ড, আমি সেটাই বলবো যে লোক আমাদের সত্যিই মারা গেছে, যারা নর্মাল যুদ্ধতে মারা যেত না। আমরা যদি সময় মতো পাহাড়ের উপরে উঠে পড়তাম, তবে কিন্তু আমাদের কোনো ক্ষতি হতো না, অনেক কম ক্ষতি হতো, কিন্তু আমরা সেটা নির্ণয়টা নিতে পারলাম না। এজ এ রেজাল্ট আমাদের ম্যান পাওয়ার লস হয়েছে। কিন্তু আমি যেটা নিজে দেখে এসেছি যে অন গ্রাউন্ড কিন্তু আমরা 1 ইঞ্চি মাটিও ছাড়িনি, আমরা সব রিকভারি করে এসেছি। আচ্ছা। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ টাইগার হিলে আমি নিজেই দেখেছি যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। এখন আপনি যান একবার ওদিকে, কার্গিল ওয়ার যেখানে যুদ্ধ হয়েছিল সেখানে ওয়ার সিমেট্রিটা দেখে আসুন, এটা দেখবেন নতুন একটা শহর, আর প্রত্যেক বছর সেখানে অনুষ্ঠান হচ্ছে। এই সঙ্গে আমি বলতে চাই যে 1999-এর কার্গিল ওয়ারের সময় আমি তো আর রেজিমেন্টে নই, কিন্তু যে রেজিমেন্ট আমি কমান্ড করেছি সেই রেজিমেন্টেই ওই যুদ্ধে ছিল। ওরা 2টো বীর চক্র পেয়েছে, আর অনেক লোকও মারা গেছে। যাই হোক, ওই যুদ্ধে ওরা ছিল। তাই একটা এই যুদ্ধে কার্গিলের যখন 25 বছর হলো, তখন এই মহেন্দ্র মোটর কোম্পানি ওরা করলো কি, ইন্ডিয়ার 4 কোণা থেকে 4টা গাড়ির ফ্লিট পাঠাবো, চালাবে আর্মির লোক। আচ্ছা, ওটা সবাই গেল, দিল্লিতে জড়ো হলো। তারপর দিল্লি থেকে এই 40টা গাড়ি, মানে বম্বে থেকে একটা গ্রুপ, কনভয় একদম সাউথ থেকে একটা গ্রুপ, ইস্ট থেকে একটা গ্রুপ, আর নর্থ থেকে একটা গ্রুপ, সব দিল্লিতে জড়ো হলো। তারপর ওরা বাই রোড গেল কার্গিলে, আচ্ছা। সেখানে গিয়ে শেষ হলো। তো আমি তো আর তখন যাইনি, কিন্তু যে গাড়ির ফ্লিটটা ইস্ট থেকে আসামে গুয়াহাটিতে আসলো, নারাঙ্গি ক্যান্টনমেন্টে ছিল, তা আমাকে বিশেষ অনুরোধ করে বলা হলো যে এটা আপনার রেজিমেন্ট ছিল যুদ্ধক্ষেত্রে, আপনি অভিজ্ঞতা রয়েছে, আপনি আসবেন। তো আমি বললাম, দেখুন আমি এখন তো আমি রিটায়ার হয়ে গেছি, না না না, এই সম্মানে আপনাকে আসতে হবে। আমি গেলাম, আর এতই সৌভাগ্য যে আমাদের একজন অফিসার মারা গেছেন, ওনার মেয়ে গাড়ি চালায়। ওই মেয়েটি একটি গাড়ি চালিয়ে নিয়ে এসছে, ওর সাথে দেখা হলো, কি আনন্দ, আমাকে জড়িয়ে ধরে ও কান্নাকাটি করেছে। আমি বললাম, দেখো, এগুলোই আবেগপ্রবণ হয়ে ওঠা যায় এই সমস্ত সময়ে। এইটা হলো বিশেষ একটা অভিজ্ঞতা আমার এই কার্গিল ওয়ারের। বিশেষ ভালো লাগলো শুনে কথাটা। আর বেশ তখন মনে হয় কিছু কিছু সময়, এই যেমন আপনি বলছেন যে পাহাড়ে উঠে গেলে সেই ক্ষতিটা হতো না, তখনই মনে হয় যে কিছু চ্যালেঞ্জ, আমরা তাৎক্ষণিক চ্যালেঞ্জ এই সমস্ত ক্ষেত্রে পেয়ে থাকি। তার জন্য সব সময় আমরা ডিসিশনগুলো, সিদ্ধান্তগুলো আমরা হয়তো সঠিক পরের দিকে বিশ্লেষণ করতে হয়, এটা হয়তো ওইভাবে করলে ভালো ছিল, ওভাবে করতে হয়। তাই আপনারা হয়তো সেই বিষয়ে অভিজ্ঞতাও অনেক আছে। আর তার পর্যায়ে সরকারের পক্ষ থেকেও নিশ্চয় কিছু বক্তব্য থাকে তাদের ডিসিশন, সিদ্ধান্তের ব্যাপারে, তাই না? কার্গিল ওয়ার নিয়ে খুব স্পষ্টীকরণ গভর্নমেন্ট দেয়নি। আচ্ছা, তখনকার যখন চিফ ছিলেন, উনিও ইনভলভ ছিলেন। ওনার একটি ব্রিগেড কমান্ডার বারবার বলছে যে এদিকে আমার দিকে থ্রাস্ট আসবে, অ্যাটাক করবে, আপনারা সোলজার পাঠান, জওয়ান পাঠান, আমাকে এনফোর্সমেন্ট দিন। আচ্ছা, এটা হয়নি। যাই ওই ভদ্রলোক তারপর ওর সবাই ওকে বদনাম করলো, ব্লেম করলো যে তোমার জন্যই তোমার ব্রিগেডের এত লস হয়েছে, গিয়েছে। যাই হোক, ওই বদল শেষে রিজাইগনেশন দিয়ে বেরিয়ে গেছে আর্মি থেকে। তখন আমাদের চিফ ছিলেন, উনিও গেছিলেন যুদ্ধক্ষেত্রে, দেখেছিলেন সব কিছু, কিন্তু কোনো একটা স্টেটমেন্ট কিন্তু দেয়নি। আমি যেটা আনঅফিসিয়ালি দেখেছি সেটাই আমি আপনাদের বললাম, যে কোনো টেরিটরি আমরা হারাইনি, যদিও আমাদের লোক অনেক লস হয়েছে, নর্মাল অপারেশনে এত হতো না। এই যে আজকের অনুষ্ঠান থেকে আমরা জানতে পারলাম আমাদের দেশের শহীদদের আত্মবলিদান, যুদ্ধের ক্ষেত্রে সে 71-এর যুদ্ধই হোক বা কার্গিলের যুদ্ধই হোক, বা তাছাড়া আরও বিভিন্ন সংগ্রামে আমরা দেখেছি শহীদরা আত্মবলিদান করেছেন, নিজেদের দেশের জন্য প্রাণদান করেছেন। এই পরিপ্রেক্ষিতে আমি জানতে চাই, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কোনো স্বীকৃতি
আপনাদেরকে কি দেওয়া হয়েছে, বা আমাদের আপনাদের যে 71-এর যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সম্মান জানানো বা স্বীকৃতি দেওয়া, এই বিষয়ে কিছু যদি বলেন। খুব ভালো প্রশ্ন করেছেন। আমার ওটা বলার ইচ্ছে ছিল যে জানুয়ারি 2022-তে হঠাৎ আমি একবার একটা টেলিফোন কল পেলাম সিএম সেক্রেটারির থেকে। উনি আমাকে বললেন যে আপনি কর্নেল দাস? বলে হ্যাঁ। আপনি বাংলাদেশ ওয়ারে গেছিলেন? বলে গেছিলাম। তারপর উনি বললেন যে আমাদের সিএম মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করছেন যে আপনাদেরকে একটা ফেলিসিটেশন করবেন আর ওয়ান টাইম ক্যাশ অ্যাওয়ার্ড দেবেন। তখন আমি ওনাকে বললাম যে দেখুন, আপনি যদি খারাপ না পান, আমার একটা পয়েন্ট রয়েছে। কারণ আমরা বাংলাদেশের সাথে যুদ্ধ করিনি, আমরা করেছি ইস্ট পাকিস্তানের সাথে। আর সেই ওই সময়ই আমাদের সাথের ভাইরা, আসামেরই লোকেরা ওয়েস্ট পাকিস্তানে যুদ্ধ করেছে। তা আমরা একই দলের লোক, কারণ আমাদেরকে যদি সম্মান দেখাতে হয় তবে ওদেরকেও নিতে হবে। একই কথা। তখন আমাকে আইএএস অফিসার উনি বললেন যে দেখুন, এই কথাটা তো আমি ডিসাইড করতে পারবো না, সেটা ডিসাইড করবেন সিএম সাহেব। তাই আমি বললাম ঠিক আছে, আপনি যদি সম্ভবপর হয় আমাকে 3 মিনিট সময় দিন, আমি এসে ওনার চেম্বারে গিয়ে ওনাকে বসবো না, দাঁড়িয়েই তো আমার কথাটা বলে আসবো। আর আমার বলার মানে এটা নয় যে আমি যেটা চাইছি সেটাই ওনাকে মানতে হবে। আমার বলার মানে হলো যে আমার মনে শান্তি হবে যে আমার ভাইদের জন্য আমি যেটা চেয়েছি সেটা আমি সিএমকে বলতে পেরেছি। তারপর সিএম দেখ না দেখ সেটা সিএমের ডিসিশন নেবে, আমি না বলবো। এই কথাটা আমাকে বলার সুযোগ দিতে হবে। তো বললেন ঠিক আছে, আমি জিজ্ঞেস করে বলবো। তা 2 দিন পরে আবার রিং করলেন, বলে যে না কর্নেল দাস, আপনার এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এবং আপনি জিতেছেন, আমি জিতিনি। আপনি এজ এ সেক্রেটারি আমার কথাগুলো আপনি সুন্দরভাবে সিএমকে বলেছেন, উনি অ্যাপ্রুভ করেছেন, আর সেটা এখন সবাইকে জড়ো করা হবে, খুব ভালো কথা। আর তখন দেখা গেল যে আসাম থেকে একজনই আর্মি অফিসার বাংলাদেশ গেছে, যে কর্নেল রবিন দাস, আর কেউ যায়নি আর্মির। তারপর যখন এই লিস্টটা বড় করা হলো তখন দেখা গেলো যে 125 জন লোক ইনভলভ হয়ে গেল। ওয়েস্ট পাকিস্তানে যারা যুদ্ধ করছে ওরাও ইনভলভ হয়ে গেল, ইস্ট পাকিস্তান যারা রয়েছে ওরাও হয়ে গেল, 125 জন। তার মধ্যে আমাদের 10 জন বিধবা মহিলা ছিলেন, যাদের হাজব্যান্ড এই যুদ্ধতে মারা গেছেন, ওনারাও এসেছিলেন। আর কিছু মহিলা যাদের হাজব্যান্ড আগেই মারা গেছে কিন্তু ওনার কন্ট্রিবিউশন রয়েছে যুদ্ধে, ওনাদেরকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে 125 জনকে ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হলো, সম্মান দেখানো হলো। আর আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ স্যার, উনি এসছেন দিল্লি থেকে গুয়াহাটি, আমাদের কলাক্ষেত্রেতে গেট টুগেদার হলো, ওনার সাথে বসে আমরা লাঞ্চ খেলাম। রেডিসন ব্লু থেকে লাঞ্চ আসলো, সব কথাবার্তা চললো। আমাকে ভুল করে করলো কি, আমাকে রাজনাথ সাহেবের টেবিলে বসিয়ে দিল ওনার সাথে খাওয়ার জন্য। তো উনি তাড়াহুড়া, বোর্ডঝাড়ে ওনার প্লেন অপেক্ষা করছে, উনি ফেরত যেতে হবে দিল্লিতে। উনি আমাকে বারবার প্রশ্ন করছেন, কর্নেল সাহেব ইয়ে কে হওয়া, ও কে হওয়া। তো আমি ওনাকে উত্তর দেবো না ভাত খাবো। আমার ভাত খাওয়ার হয়নি। তারপর উনি যখন ক্লোজ করে দিলেন, শেষ করে দিলেন, আমি খাই না খাই আমাকেও শেষ করতে হবে, আমি শেষ করে বেরিয়ে আসলাম। তারপর একজন অফিসারকে বললাম, দেখুন আমাকে তো ভালো পানিশমেন্ট দিয়েছেন। আরে কী বলছেন, আমরা রেডিশন ব্লু থেকে নাম্বার 1 খানা দিয়েছি। আমরা দিয়েছেন কিন্তু কপালের লিখনে আমি খেতে পাইনি। বলে এখন কী হবে, এখন আমাকে 2টো সিংড়া দিন আর 1 বোতল জল, সেটাই আমার লাঞ্চ হবে। যাও কই নিয়ে আমরা চলে আসলাম। সেটাতে আমি শুধু বলছি যে ক্যাশ অ্যাওয়ার্ডটা এত মুক্তভাবে একজন সিভিলিয়ান চিফ মিনিস্টার, আমাদের মাননীয় চিফ মিনিস্টারের কোনো কেউ আর্মিতে নেই, উনি আর্মি সম্বন্ধে কিছুই জানেন না, কিন্তু হঠাৎ আপনি স্বপ্ন দেখলেন যে না আমাদের এই লোকদেরকে একটু করতে হবে, ওই করেই উনি এগিয়ে আসলেন। বিধবা মহিলাদেরকে ওয়ান টাইম গ্রান্ট 10 লাখ টাকা, আর আমাদেরকে মানে অফিসার, জেসিও, জওয়ান সবাইকেই 2 লাখ করে। আমরা ওখানে বসে মিটিংয়ে আলোচনা শুনছি, তখন আমাদের ব্যাংক অ্যালার্ট আসলো যে আমাদের 2 লাখ টাকা জমা হয়ে গেছে ব্যাংকে। খুবই আনন্দের কথা। এই স্বীকৃতিটুকুই আমাদের কাছে খুবই কাম্য, আমাদের দেশবাসীর কাছে কাম্য, আমাদের দেশবাসীর কাছে কাম্য। এই প্রসঙ্গে আমি আবার আরেকটু ঘুরে যাচ্ছি। এই যে তরুণ প্রজন্ম আমাদের দেশের, যারা নবপ্রজন্ম, তাদের প্রতি আপনার কিছু বক্তব্য, তাদের প্রতি কিছু আপনার উৎসাহব্যঞ্জক কথাবার্তা যদি থাকেন তাহলে খুব ভালো হয়। ভালো প্রশ্ন করেছেন। এই আমার সবসময় ইচ্ছে হয় যে নতুন প্রজন্মকে আমি মোটিভেট করি, ওরা আসুক, ডিফেন্সে জয়েন করুক। আর যেমন সরকার নির্ণয় নিয়েছে আজ 15 বছর আগে যে লেডি অফিসারদেরকেও ডিফেন্সে নেওয়া হবে, আর্মি, নেভি, এয়ারফোর্সে।
সেটা একটা ভালো নির্ণয় করেছে। আর 4 বছর আগে ওরা বলছে না, ওই গার্লস ক্যান্ডিডেটসগুলো ওই এনডিএতেও ট্রেনিং নিতে পারবে, সৈনিক স্কুলেও ট্রেনিং নিতে পারবে। তার মানে স্কুল লেভেল থেকে এদেরকে ধরা হচ্ছে ডিফেন্সের জন্য। যারা এনডিএতে গেছে ওরা তো বাধ্য হয়ে এরপর আর্মিতেই আসবে। সেটা একটা খুব ভালো নির্ণয় হয়েছে। তাই আমি ভাবি যে এটাতে দেশ, আর আপনারা সবাই শুনেছেন অপারেশন সিন্দুরে কী হলো, মহিলারাই সব চালিয়েছেন, মহিলারাই সব কিছু করেছেন। তা এটা একটা বিশেষ কৃতিত্ব। আর ইন্ডিয়া এভাবে একটা, এখন ধরুন এরপর এই যে এখন যেটা সাউথ ওয়েস্ট এশিয়াতে হচ্ছে গণ্ডগোল, সেই গণ্ডগোলটা ধরুন এখনও দেশের থেকেই ওরা বাইরে বিদেশে দুশ্মন দেশকে গুলি মারছে, ওদেরকে ক্ষতি করছে। তো সেই জিনিসটা হচ্ছে। তা এখন আমি বলবো যে ইয়াং ছেলে মেয়েরা যারা রয়েছেন, সৈনিক স্কুলে ক্লাস 6 অ্যাডমিশন হয়, সৈনিক স্কুলে ক্লাস 11 অ্যাডমিশন হয়। সৈনিক স্কুল থেকে এরপরে পরীক্ষা দিয়ে যেতে হয় এনডিএতে, এনডিএ থেকে ট্রেনিং নিয়ে যেতে হয় আইএমএতে, এয়ারফোর্সের লোক যাবে ব্যাঙ্গালোরে, নেভির লোক যাবে কোচিনে, এরা ট্রেনিং নেবে। তো সেই জিনিসটা হচ্ছে খুবই ভালো লক্ষণ। আমি এই প্রসঙ্গে 2-4টা কথা বলতে চাই। যে ধরুন আজকের ইয়াং ছেলে মেয়েদের চাই কি, ওদের 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 ডিমান্ডটা কি, ওরা কী করতে চায়। ওরা একজন গ্র্যাজুয়েট হয়েছে, এখন ওদের কী চাই? প্রথমত একটা চাকরি চাই, চাকরির সিকিউরিটি হতে হবে। এটা কোম্পানির চাকরি হলে হবে না, যে আজ আছে কাল নেই, কাল সরকার রিটেন্স করে পাঠিয়ে দিল সবাইকে, সেটা যেন না হয়। এটা হলো জব সিকিউরিটি লাগবে। তারপর ভালো মাইনে দিতে হবে। এখন ধরুন আজকের তারিখে যা মাইনে দিচ্ছে আর্মি অফিসার, এখন আমি সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে বেরিয়েছিলাম, এখনকার ওই লেফটেন্যান্ট হয়ে বেরোচ্ছে। ওদের মাইনেটাও অনেক বেশি। আর এটা সিস্টেম হলো যে ট্রেনিংয়ের 6 মাস, 1.5 বছরের মধ্যে 6 মাস, শেষের 6 মাসে ওদেরকে ওই লেফটেন্যান্টের স্যালারি দেওয়া হবে। এতে রেজাল্ট কী হচ্ছে, যারা ওই ট্রেনিং শেষ করে বেরোচ্ছে ওদের হাতে 2-3 লাখ টাকা এসে যাচ্ছে। তো ওইটা ধরনের একটা ভালো সিস্টেম করেছে, ওরা আকর্ষিত হতে পারবে, সেদিকে যাওয়ার জন্য উৎসাহিত বোধ করবে। তো ওই স্যালারির কোনো প্রবলেম নেই। এখন একটা লোক চাকরি পেয়েছে, ওর চাই কি, চাই অ্যাকোমোডেশন। আর্মি অ্যাকোমোডেশন দিচ্ছে, ব্যাচেলর বিয়ে হওয়া না হলে মেসে দিচ্ছে, খাওয়া দাওয়ার সুবিধে দিচ্ছে সেখানে। আর এরই সাথে ওরা যেগুলো এসেনশিয়াল সার্ভিস রয়েছে, এই এসেনশিয়াল সার্ভিসগুলো ওরা দিচ্ছে। তারপর যারা ধর্ম অনুষ্ঠানে যেতে চায় রোববার দিনে, আর্মিতে রয়েছে চার্চ, গুরুদ্বারা, মন্দির সব কিছুই রয়েছে। ওখানে গিয়েও ওরা ওই ধর্ম অনুষ্ঠান করতে পারে, সেটাতে কোনো বাধা নেই। তারপর যেটা বলছিলাম যে এরপর হলো কি, আমাদের হেলথ কেয়ারের একটা সুবিধা চাই। হেলথ কেয়ারের 100% সুবিধা রয়েছে। যে কোনো আর্মি হসপিটালে গিয়ে ফ্রি ট্রিটমেন্ট হবে। আর এখনকার যেমন হয়েছে যে গুয়াহাটিতে যেটা বেস হসপিটাল রয়েছে, সেখানে ট্রিটমেন্ট করে যদি রিয়াকশন ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ওরা ক্যালকাটা কমান্ড হসপিটাল পাঠাবে। ক্যালকাটার পরে যাবে কোথায়? আর হসপিটাল দিল্লিতে। দেখা যাচ্ছে যথেষ্ট সুযোগ সুবিধা এখন সরকার করে দিচ্ছেন, যাতে সবাই আমাদের নবপ্রজন্ম সেদিকে আকর্ষিত হতে পারেন, আমাদের সেনাবাহিনীকে সমৃদ্ধ করতে পারেন। আজকের আমাদের অনুষ্ঠানে আপনাকে কাছে পেয়ে আপনার কাছ থেকে এত কিছু জানতে পেরেছি, এবং এই আমাদের সমাজের যারা যুব প্রজন্ম আছে তাদেরকে উৎসাহিত করবে, তাদেরকে পথ দেখাবে, এটুকু আশা করছি। আর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। ধন্যবাদ।